আফগানিস্তান, অবিশ্বাস্য আফগানিস্তান। ভাই ক্রিকেট নিয়ে তো তর্ক বিতর্ক হয়, আমি তো করি সব সময়, আপনিও নিশ্চয়ই করেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে। কোনো সময় কোনো তর্ক বিতর্কে এইটা বলতে যান না যে হোয়াইট বল ক্রিকেটে টি-20 ওয়ানডেতে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো দল, বলতে যায়নি না ভাই। এইটা গেলে একটা বেইজ্জতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আফগানিস্তান এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনালে নাও যেতে পারে, কিন্তু আজকে ইংল্যান্ডের বিপক্ষে তারা যেই ক্রিকেটটা খেললো, যেইভাবে তারা ম্যাচটা জিতে গেল 8 রানে, রুদ্ধশ্বাস একটা জয় তারা পেল, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো এবং ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল। তাতে করে ওই সত্যটা আবার করে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে যে হোয়াইট বল ক্রিকেটে আফগানিস্তানের শক্তিকে এখন গোনায় ধরতেই হবে। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালে যেতেও যেতে পারেনি। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল তারা খেলেছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার একটা রিয়েলিস্টিক সম্ভাবনা তারা তৈরি করেছে আজকে ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিস্মরণীয় জয়ে। বাংলাদেশের সেইখানে যে অবস্থা, ওই কারণেই বলছিলাম আফগানিস্তানকে তো আমরা নিজের একটা বিরাট বড় প্রতিদ্বন্দ্বী মনে করি। আফগানদের উন্নতিতে আমাদের চোখ টাটায়, রশিদ খানের বয়স নিয়ে আমরা ট্রোল করি, মজা করি, কিন্তু ভাই ওই কথা বলতে যায় না যে হোয়াইট বল ক্রিকেট টি-20 ওয়ানডেতে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো দল, কোনোভাবেই না। সেইটা এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আবারও বোঝালো। ঘটনা প্রবাহে ইংল্যান্ড আফগানিস্তানের এই ম্যাচটা পরিণত হয়েছিল যে যেই দল হারবে সেই দলেরই বিদায় হয়ে যাবে। কেননা আগের দিন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেছে। ওই দুইটা দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল, ফলে ওই দুইটা দলেরই পয়েন্ট অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা 3-3 করে। ইংল্যান্ড এবং আফগানিস্তান যেহেতু নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল, তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 0, হাতে তাদের দুইটা ম্যাচ রয়েছে। ফলে এই দুইটা ম্যাচই তাদের জিততে হবে যদি সেমিফাইনালে খেলার আশাটা টিকিয়ে রাখতে হয়। সেইখানে আফগানিস্তান আজকে এই 8 রানের জয়ে সেমিফাইনালের আশাটা টিকিয়ে রাখলো এবং তাদের হিসাবটা এখন ইংল্যান্ডের যেমন কোনো হিসাবই নাই। লাস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে তারা জিতলেও তাদের সেমিফাইনালে ওঠার কোনো চান্স নেই, কিন্তু আফগানিস্তানের সামনে হিসাবটা হচ্ছে গিয়ে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই তারা সেমিফাইনাল খেলবে। ইংল্যান্ডকে তারা যেভাবে হারালো, তাতে অস্ট্রেলিয়াকে এই আফগানিস্তান হারাতে পারবে না, অমনটা বিশ্বাস করা যায় না। স্পেশালি যদি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রাখেন, যেইখানটাতে গ্লেন ম্যাক্সওয়েলের ওই অতি মানবীয় এক পায়ের ডাবল সেঞ্চুরির কথা মনে রাখলে আফগানিস্তান আরো একটু বেশি উজ্জীবিত থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাতে। সেমিফাইনালে ওঠার প্রণোদনার পাশাপাশি 2023 ওয়ার্ল্ড কাপের ওই ঘটনাটাও তাদের আরো বেশি উজ্জীবিত রাখবে নিঃসন্দেহে। এখন আফগানিস্তান এই ম্যাচটা জিতলো। আমি জানি না এই ম্যাচে প্রথমত ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, আমাকে বলেন তো দেখি। আমি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তো এই টার্নিং পয়েন্টটা শুরু করেছে। 177 রানের একটা ইনিংস খেলেছে ইব্রাহিম জাদরান, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস, যেইটা বেন ডাকেট মাত্র 4 দিন আগে করেছিলেন ইংল্যান্ডের 165 রানের। তার রেকর্ডটা 4 দিন পর ছিনিয়ে নিলেন ইব্রাহিম জাদরান। তাহলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ তো হতেই পারেন। আচ্ছা, আজমতুল্লাহ ওমর জাই 31 বলে 41 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, 72 রানের পার্টনারশিপের পার্ট হয়েছেন, তারপরে বোলিং এ গিয়ে 5-5টা উইকেট তুলে নিয়েছেন। আজমতুল্লাহ ওমর জাই নাকি ইব্রাহিম জাদরান, কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমি ভিডিও করার পরে আসলে দেখবো। দুইজনকে যদি যুগ্মভাবে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়, আমার মনে হয় সেইটাই সবচেয়ে যথার্থ হবে। এর বাইরে এই দুজনের মধ্যে একজনকে আপনি কিভাবে চুজ করবেন? আমি যদি ম্যাচের একদম শেষ অংশটাতে চলে আসি, শেষ থেকে যদি আমি শুরু করি, ওই সময়টাতে জয়ের জন্য ভাই ইংল্যান্ড স্লাইটলি হলেও ফেভারিট ছিল। যখন তাদের 26 বলে 39 রান প্রয়োজন, 50+ একটা পার্টনারশিপ হয়ে গেছে জো রুট এবং ওভারটনের মধ্যে, জো রুটের সেঞ্চুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এই অবস্থাতে তো ইংল্যান্ডই ম্যাচ জয়ের জন্য ফেভারিট নিঃসন্দেহে। এবং জো রুটকে ওই সময় একটা শর্ট পিচ বলে তিনি হচ্ছে হঠাৎ করে যে বাউন্সটা হয়েছে ওইটাতে জো রুট কোপ করতে পারেননি, গ্লাভসে লেগে সেটা উইকেট কিপারের হাতে ক্যাচ হয়ে গেল। আজমতুল্লাহ ওমর জায়ের বলে আফগানিস্তান ম্যাচে ফেরার একটা উপলক্ষ পেল। নেক্সট ওভারটা এই আজমতুল্লাহ ওমর জায়ের ওভার 10, যিনি হচ্ছে গিয়ে ওই জো রুটের সঙ্গে 54 রানের পার্টনারশিপের অংশ 28 বলে 32 রানের একটা ইনিংস খেলেছেন এবং ইংল্যান্ডকে তিনি জয়ের পথে, নিশ্চিত জয়ের পথে নিয়ে যাচ্ছেন। জো রুট যাওয়ার পর যার কাঁধে ওই দায়িত্বের জায়গাটা ছিল, তিনি হচ্ছে গিয়ে একটা আজমতুল্লাহ ওমর জায়ের বলে
লং অনে একটা ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন। আফগানিস্তানের তখন জয়ের জন্য আর 2 উইকেট দরকার, 13 বলে ইংল্যান্ডের 17 রান দরকার, তখনও তো যে কোনো কিছু হতে পারে। লাস্ট ওভারে গিয়েও যখন হচ্ছে গিয়ে তাদের ওই যে ওইখানটাতে তারা মানে কোন অবস্থাতে তারা আসলে ঢুকবে এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে, আজমতুল্লাহ অমরজাই সেই সময় গিয়ে তারা শেষ ওভারটাতে প্রথম 4টা বলে 4টা সিঙ্গেল হলো। এর আগে হচ্ছে গিয়ে আরো একটা ওই কি বলে চল জফর আর্চারের উইকেটটাও গিয়েছে এবং মারকুট তো ওই সময় দৌড়াতেই পারছিলেন না, আদিল রশিদের কাঁধেই দায়িত্ব ছিল। তারপরে শেষ ওভার প্রথম 4 বলে 4টা সিঙ্গেল হলো, পঞ্চম বলে আদিল রশিদ ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। আফগানিস্তান এই জায়গাটাতে 8 রানের একটা অবিস্মরণীয় জয় পেল ইংল্যান্ডকে 317 রানে আটকে দিয়ে। এখন এই যে শেষটার কথা আমি বললাম, আপনি খেয়াল করে দেখেন ইংল্যান্ডের যে 325 রানের টার্গেট তারা চেস করতে নেমেছে, শুরুতে তাদের 30 রানে 2 উইকেট চলে গিয়েছে, ফিল সল্ট এবং স্মিথ আউট হয়ে গিয়েছেন। এরপরে একটা 68 রানের পার্টনারশিপ হলো জো রুটের সঙ্গে, ওইখানটাতে পার্টনারশিপটা হলো বেন ডাকেটকে আউট করে পার্টনারশিপটা ব্রেক করেছেন রশিদ খান এবং সেইটা আম্পায়ার আউট দেন নাই, কিন্তু ডিআরএস নিয়ে তিনি আউট করেছেন। কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে ওইখানটাতে হ্যারি ব্রুক আউট হয়ে গেল, কিন্তু এরপরে একটা পার্টনারশিপ হলো জো রুটের সঙ্গে ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার, এবং ওই সময়টাতে একসময় মনে হচ্ছিল যে তারা জয়ের পথে আছে। ধরেন 35 ওভার শেষে তাদের যে অবস্থা, শেষ 15 ওভারে 118 রান লাগে, হাতে 6 উইকেট রয়েছে, উইকেটের সেট এরকম 2 জন ভীষণ অভিজ্ঞ ব্যাটসম্যান, সো তারা তো জয়ের পথে থাকবে। এবং তখন মনে হচ্ছিল যে বাটলারের যখন 9 রান ছিল, ইংল্যান্ডের যখন 158 রান ছিল, ওই সময় যে আম্পায়ার্স কলে বাটলার বেঁচে গিয়েছেন সেইটাই না টার্নিং পয়েন্ট হয়ে যায়। কারণ ওইটা আম্পায়ার আউট দিলেই বাটলার আউট হয়ে যেতেন, আম্পায়ার আউট দেননি বলেই তিনি আসলে বেঁচে গেছেন, আফগানিস্তান রিভিউ নিয়েও তাকে আউট করতে পারেননি। হ্যাঁ, ওই জায়গাটাতে গিয়েও কিন্তু সেই বাটলার যখন হচ্ছে গিয়ে তিনি সেই পার্টনারশিপটাও ব্রেক হয়েছে, আজমতুল্লাহ ওমরজাইয়ের বলটাতে শর্ট পুশ বলটাতে তিনি পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। কিছুক্ষণ পর লিভিংস্টোনও আউট হয়ে যান। কিন্তু তারপরে যেটা আমি বললাম যে একটা পার্টনারশিপ হলো জো রুট এবং ওভারটন, এবং মনে হচ্ছিল যে তারা 50+ পার্টনারশিপে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে। 26 বলে 39 রান দরকার, হাতে 4 উইকেট। এরপরে কি হলো সেটা আমি বললাম, আফগান রূপ কথার চেয়ে বেশি কিছু আসলে বলা সম্ভব নয়। ব্যাটিং ইনিংসেও সেটা হয়েছে। ব্যাটিং ইনিংসে তাদের প্রথম 10 ওভারে 39 রানে 3 উইকেট নাই, এবং সেইখান থেকে দলটা 325 রান তুলেছে। শেষ 10 ওভারে তারা 113 রান তুলে নিয়েছে। প্রথম 10 ওভারে 39 রান মাত্র 3 উইকেট হারিয়ে সেখান থেকে শেষ 10 ওভারে 113 রান তুলে নেওয়াটা, 325 রানে তাদের পৌঁছে যাওয়াটা, ওই যে 39-3 হয়ে গেল 10 ওভার শেষে, তারপরে 3টা বিগ পার্টনারশিপ হয়েছে। হাশমতুল্লাহ শহীদের সঙ্গে ইব্রাহিম জাদরানের পার্টনারশিপটা হলো 100+ রানের, 70+ রানের পার্টনারশিপ হলো আজমতুল্লাহ ওমরজাইয়ের সঙ্গে, এবং সেইখানে যখন ওমরজাই আউট হলেন 40 নম্বর ওভারের লাস্ট বলটাতে, শেষ 10 ওভারে তারা ঢুকলো, মোহাম্মদ নবী আসলেন এবং নবীর সঙ্গে 55 বলে 111 রানে 200+ স্ট্রাইক রেটে যে পার্টনারশিপটা হলো, সেইটাই শেষ পর্যন্ত গিয়ে আফগানিস্তানি স্কোরটাকে এত উপরে নিয়ে গেছে। এবং ইব্রাহিম জাদরান যে ইনিংসটা খেলেছেন, ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন, 177 রানের একটা ইনিংস খেলেছেন, ওপেনিং এ নেমে একেবারে লাস্ট ওভারে গিয়ে তিনি আউট হয়েছেন, এবং সেইখানটাতে 65 বলে 50 করেছেন, তিনি সেঞ্চুরি করেছেন, 106 বলে 130 আউট বলে 150 রানে পৌঁছে গেছেন, এবং শেষ পর্যন্ত 177 রানের একটা অবিস্মরণীয় ইনিংস এই ইব্রাহিম জাদরান খেলেছেন। তারপরও লাস্ট ওভারে গিয়ে কিন্তু ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের বলটাতে বোলিং করেছিলেন যে আফগানিস্তান মাত্র 2 রান নিতে পারে, সেইটাই না ডিসাইডার হয়ে যায়, ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়, টার্নিং পয়েন্টের দাবিদার হয়ে যায় যদি ইংল্যান্ড ম্যাচটা জিতে যেত। কিন্তু আফগানরা এই ম্যাচ আসলে তারা যেইভাবে লড়েছে, আফগানরা তো আসলে যোদ্ধা জাতি, যোদ্ধার মতো লড়ে তারা এই ম্যাচটা ইংল্যান্ডের সিংহর মুখ থেকে একেবারে ছিনিয়ে এনেছে। এখন সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও শেষ ম্যাচ তাদের জিততে হবে, সেখানে তারা জিততে পারুক বা না পারুক, এই ম্যাচে তারা বুঝিয়ে দিয়েছে আরো একবার যে হোয়াইট বল ক্রিকেটে আফগানিস্তান আসলে কি দল, এবং তাদেরকে সামান্যতম হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়া নিশ্চয়ই সেই ভুলটা করবে না। তাহলে এই যে ম্যাচটা হলো, সেখানে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? অনেকগুলি পার্ট তো রয়েছে। একটা হচ্ছে কি আফগান ব্যাটিং এর শেষ 10 ওভারের কথা বলতে পারেন, নবীর সঙ্গে ইব্রাহিম জাদরানের পার্টনারশিপটার কথা বলতে পারেন, 55 বলে 111 রানের, কিংবা ধরেন ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসেও ওইখানটাতে জশ বাটলারের উইকেটটার কথা বলতে পারেন, কিছুক্ষণের মধ্যেই লিয়াম লিভিংস্টোনের উইকেটটার কথা বলতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় কি যে ইংল্যান্ডের গত কয়েকটা আইসিসি
ইভেন্টের যে বাজে অবস্থা, 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, তার আগে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সো তাদের মধ্যে এক ধরনের একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়, এবং সেই অনিশ্চয়তাটা বেশি করে তৈরি হয়েছে যখন জো রুট আসলে আউট হয়ে গিয়েছেন। ওভার 10ও ছিলেন, এবং ওভার 10-এর উইকেটটাও খুবই ভাই পরের দিকে সব উইকেটই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় ম্যাচটা আসলে আফগানের কাছ থেকে ইংলিশটা জিতে নিতে পারতো। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে দুইটা উইকেট, একটা হচ্ছে জশ বাটলারের উইকেট, একটা হচ্ছে গিয়ে জো রুটের উইকেট। এই দুইটা উইকেটের মধ্যেও যদি আমাকে একটা বেছে নিতে বলেন, জো রুটের উইকেট। তা না হলে ম্যাচটা কিন্তু ইংল্যান্ড আসলে জিতেই যেত। জো রুটের উইকেটটা যে তুলে নিয়েছেন, ওইটাই শেষ পর্যন্ত গিয়ে আফগানিস্তানকে এই ম্যাচ জিতিয়েছে বলে আমার কাছে মনে হয়। ওইটাই এই ম্যাচে আফগান রূপকথার টার্নিং পয়েন্ট। কি বলবেন আপনি?